This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, TV9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সব বড় খবর নিয়ে শুরু করছি সন্ধ্যের সুপার প্রাইম টাইম। শর্মিষ্ঠা আর সম্প্রীতির সঙ্গে আমি মঞ্চিরা রয়েছি নিউজ রুম থেকে। আর শুরুতেই নিয়ে যাব কৃষ্ণনগরে। তার কারণ কি? তার কারণ হচ্ছে মায়ের চক্ষুদান করে গ্রেফতার হয়েছিল ছেলে। আসলে তিনি তো একটা ভালো কাজ করেছিলেন, কিন্তু তারপরেও তাকে 3 দিন জেলের মধ্যে থাকতে হয়। অবশেষে আজ তিনি জামিন পেলেন। সমাজকর্মী ছেলে আমির চাঁদ শেখ। এবং এরপরেই প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। আদালতে আজ ধাক্কা খেয়েছে পুলিশ। আদালতে এক প্রকার মুখ পুড়েছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশের। আর সব থেকে ইম্পর্টেন্ট, এই মামলায় ডিফ্যাক্টো কমপ্লেনেন্টও তার ভুল বুঝতে পেরেছে এবং তারা কোর্টে অ্যাপিয়ার করে এফিডেভিট দিয়ে বলেছে যে তাদের জামিন হলে আপত্তি নেই। সেই হিসাবে আদালত দুই পক্ষে শুনে বেল মঞ্জুর করেছে। 2000 টাকা টু সিকিউরিটি বেল দিয়েছে 5 জনকে এবং 5 জনই আর কি জামিন পেয়েছে। যা ডকুমেন্টে ওর মায়ের রিলেটেড যে মা ওই 24 সালে কনসেন্ট দিয়েছিল সেই পেপারগুলো সবই দেখলাম পাঠিয়েছে এবং সেইগুলো দেখেই কোর্ট সেগুলো পুলিশ সিডির সঙ্গে পাঠিয়েছে এবং সেগুলো দেখে সরকারি উকিলবাবুই তাই বললেন যে এগুলো সবই সিডির মধ্যে আছে এবং সেইগুলো দেখেই দুই পক্ষে শুনে কোর্ট জামিন মঞ্জুর করেছে। মহাদেব কুণ্ডু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মহাদেব, আমরা প্রথম থেকে যে প্রশ্নটা করছিলাম যে আমির চাঁদ যে কাজটা করেছেন সেটা একটা সামাজিক দায়িত্বের কাজ করেছেন, সেখানে তিনি একটা ভালো কাজ করলেন, তারপরেও তাকে জেলে থাকতে হলো, 3 দিন ধরে জেলে থাকতে হলো। এটা একটা হয়রানি। 3 দিন পর জামিন পেলেন। এর হয়রানির দায় পুলিশ নেবে? একদমই, দেখো সেই প্রশ্নটাই উঠছে, কারণ যার অভিযোগের ভিত্তিতে পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল বলছিল তিনিই আজকে আদালতে উঠে তিনি বললেন যে এটা সমস্তটাই কিন্তু ষড়যন্ত্র। মানুষ, ওখানকার কিছুজন মানুষ তাদেরকে ষড়যন্ত্র করে বলেছিলেন, তাই তিনি এই কাজটা করেছেন। আর আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, দেখো কৃষ্ণনগর যে সংশোধনাগার, আর সেই সংশোধনাগারে প্রচুর যারা তার অনুগামী রয়েছে, যার পরিচিত রয়েছেন, আত্মীয় স্বজন, সমস্ত সমাজকর্মী, তারা কিন্তু এসছেন এবং তারা দাঁড়িয়ে রয়েছেন। কারণ আর কিছুক্ষণ মুহূর্তের অপেক্ষার পরে কিন্তু তিনি জামিনে মুক্ত পাবেন, এমনটা কিন্তু জানা যাচ্ছে। কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের ভূমিকা নিয়ে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল যে সঠিক কাগজপত্রটাকে দেখাতে পারেনি। পরবর্তীতে আজকে যেটা দেখা যাচ্ছে যে সিডি রিপোর্ট যেটা পুলিশ পাঠিয়েছে, তাতে কিন্তু তার সমস্ত কাগজপত্র পুলিশে জোগাড় করে আদালতে পাঠিয়েছে। তাহলে পুলিশ কি ভুল করেছিল? আইনজীবী বলছেন পুলিশ যে ভুল হয়েছে সেটা একটা বুঝতে পারা যাচ্ছে। তাহলে প্রশ্ন এখানে, এই পুলিশ যে ভুল করেছিলেন বা তার জামিনের ক্ষেত্রে কোনো বিরোধিতা করলেন না আজকে সরকারি আইনজীবী, তাহলে পুলিশ তার ভুলটা যদি বুঝতেই পেরে থাকেন, যার জন্য আজকে 3 দিন জেলে থাকতে হলো তার পরিবারকে এবং আমির চাঁদ শেখকে, তাহলে সে দায় নেবে কে? এই প্রশ্নটা আছে। মহাদেব, তুমি আমাদের সঙ্গে থাকো। আসলে যে ভাইয়ের কথা উঠে আসছিল এবং পুলিশ যার কথা বলেছিল, সেই শাব্দুল শেখ, যিনি নাকি বলেছিলেন যে সম্মতিপত্রে তার কোনো সম্মতি ছিল না এবং কোনো সই ছিল না, পুলিশ এই ঠুনকো যুক্তি দিয়েছিল। কিন্তু আজ সে তার ক্যামেরার সামনে বলছেন যে দাদা ভালো কাজ করেছেন। মরণোত্তর চক্ষুদান বা দেহদান তার নিজস্ব কোনো কনসার্ন লেটার আগে থেকে লাগে, অথবা পরিবারের প্রত্যেকটা সদস্যের কনসার্ন লেটার লাগে, কনসার্নের সিগনেচার লাগে। না, ভালো কাজ করেছে ও। অতদিন ওরা ভুল তথ্য দিয়ে এইসব করে। কোর্টে দাঁড়িয়ে এই মহিলারই একজন সন্তান, তিনিও লিখিত এফিডেভিট করে অবজেকশন জানিয়েছে যে তারও নলেজের বাইরে তার মায়ের চক্ষুদানের ভালো কাজ করেছে, ভালো বলবো না। না ওগুলো পাড়ার উচ্ছৃঙ্খল মানুষ এই করে। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে পুলিশ এবং দলদাস পুলিশ এই পদক্ষেপ নিয়েছে। যে রাজনৈতিক যে ওখানকার যে স্থানীয় যে রাজনৈতিক প্রভুরা আছে, সেই প্রভুদের নির্দেশে কোতোয়ালি থানার পুলিশ এবং সেই পুলিশ দলদাস বলে জেলায় পরিচিত। অভিযোগকারীর এফিডেভিটে বলেছে যে আমি পাড়া প্রধানের পরামর্শে ভুল করে এই মামলা করে ফেলেছি। তো সেই এফিডেভিটটা ভিত্তি করে জজ জামিন দিলেন। আমি সিইটা সাবমিট করলাম। সিইতে ছিল যে দুটো কন্যা ওই দিগনগর লায়ন্স ক্লাবকে কথা দিয়েছিলেন আগে, ওই যিনি মারা যান 62 বছরের মহিলা, 17/10/2024। তারপর ভিত্তি করেই
কন্যা দুটো বাড়িতে এসে নিয়ে যায় ডাক্তার এসে, এবং সেটা বহরমপুর ট্রান্সফার করে দেয়। এই সিরিজে এই মেটেরিয়ালসগুলো ছিল আর কি। সেটা জজ সাহেব দেখলেন, দেখার পরে উনি এফিডেভিটটা দেখার পর উনি জামিনটা দিয়েছেন। এবার এখন প্রশ্ন উঠল যে কার অভিযোগের ভিত্তিতে পুলিশ এরকম অতি সক্রিয় একটা ভূমিকা পালন করলো। পুলিশ যদিও প্রতিবেশীদের কথা বলছে, কিন্তু সেই অভিযোগও কি পুলিশ সেভাবে খতিয়ে দেখেছিল? অথবা এই প্রশ্ন উঠতে পারে যে চক্ষুদান বা অঙ্গদানের যে নিয়ম রয়েছে সেই নিয়মগুলো কি এই আইনের রক্ষকরা আদৌ জানেন? খুব ভালো খবর, এই রাজ্যে মানে সেবা কার্য করলেও সামাজিক কাজ করলেও হয়। আর বেলডাঙ্গার দাঙ্গাবাজদের আটকানোর জন্য সুপ্রিম কোর্টে যায় এই রাজ্য সরকার, এসএলপি করে। এই পুলিশের অফিসারের আমি স্টেটমেন্ট শুনেছি, তিনি আবার বিবৃতি দিচ্ছিলেন। বিবৃতি দিয়ে তিনি নিজের অপরাধটা প্রমাণ করেছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন সংগঠন তারা আমার সঙ্গে যোগাযোগও করেছেন, আমরা বিভিন্ন রকমভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। দেশটাকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার যত পরিকল্পনা চলছে সরকারের পক্ষ থেকে, রাজ্য কেন্দ্র উভয়ই, তার বিরুদ্ধে আমাদের একটা জোরালো আন্দোলন আমরা তৈরি করছি। উচিত তো পুলিশের নেওয়া এবং সেই সঙ্গে সরকারের নেওয়া, এবং আগামী দিনে ওই পরিবার যদি তাদের ক্ষতিপূরণ দাবি করে কোর্টে গিয়ে তাদের মান সম্মান সব গেছে ডিফেমেশন কেস করে, তাহলে কিন্তু পুলিশকে এবং সরকারকে তার দায়ভার বহন করতে হবে। পুলিশের এই অতি সক্রিয়তা ক্ষেত্রে ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে এটা আমরা সবাই জানি, যেখানে কাজ সেখানে পুলিশ কিছু করবে না, আর যেখানে কোনো কাজ নেই, যেটা সাধারণ ব্যাপার, সেখানে কাজ দেখাবে। এটা সম্পূর্ণ একটি স্থানীয় বিষয়, এটা নিয়ে এই মুহূর্তে খুব বিস্তারিত বলার জায়গা নেই। কিন্তু কেউ যদি চক্ষুদান করতে চান, মরণোত্তর চক্ষুদান করতে চান, এবং তাদের যদি যথাযথ সব তথ্য প্রমাণ নথি ইত্যাদি থাকে, তাতে তো কোনো জায়গায় কোনো অন্যায় নেই, বরং তারা বিজ্ঞানসম্মতভাবে সমাজের কাজ করছেন। ফলে কে বা কারা তাদের হ্যারাসমেন্টের চেষ্টা করেছেন বা এলাকাকে উত্তপ্ত করে দিয়েছেন, পুলিশকে অনেক সময় এলাকাটাকে ঠিক রাখতে, উত্তেজনাকে সাময়িকভাবে থামিয়ে দিতে নিরাপত্তাজনিত কারণে কিছু পদক্ষেপ নিতে হয়। কৃষ্ণনগরের ছবিটা দেখলেন, সেখানে তথ্য প্রমাণ না খতিয়ে দেখে পুলিশের অতি সক্রিয়তা। আর এবার আপনাদের কাকুলিয়ার ঘটনার কথা একবার মনে করাই। 1 ফেব্রুয়ারি মনে থাকবে, সেখানে গুলি চলে, বোমাবাজি হয়। কার নেতৃত্বে? না সোনা পাপ্পুর নেতৃত্বে অভিযোগ, কিন্তু সেই সোনা পাপ্পু কোথায় এখনো পর্যন্ত অধরা। এদিকে এই কাকুলিয়াতে গুলি বোমা কাণ্ডে যে 23 জন গ্রেফতার হয়েছিল, তার মধ্যে 17 জনই সেখান থেকে, অর্থাৎ যে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল 17 জনকেই ছেড়ে দেওয়া হলো। মূল অভিযুক্ত সোনা পাপ্পু এখনো তার কোনো হদিশ নেই। সুপ্রিয়র কাছে চলে যাবো। সুপ্রিয়, একদিকে কৃষ্ণনগরে যেখানে দেখছি আমরা যেটা দেখালাম যে পুলিশ সেখানে অতি সক্রিয়, কোনো তথ্য প্রমাণ না দেখে নির্দোষকে গ্রেফতার করে নিয়ে গেলেন, এবং উল্টো দিকে কাকলিয়ার ছবিটা একদম ঠিক উল্টো। কি করছে পুলিশ? কোথায় মূল অভিযুক্ত? দেখো, এখনো পর্যন্ত কিন্তু বেশ কয়েকজন, অর্থাৎ যারা মূল অভিযুক্ত হিসাবে এই 2টি মামলা বা 3টি মামলাতে রয়েছেন, তাদেরকে কিন্তু পুলিশ গ্রেপ্তার বা তাদের নাগাল এখনো পায়নি। কিন্তু গত 1 তারিখে যে ঘটনা ঘটেছিল রবীন্দ্র সরোবর থানা এলাকার কাকুলিয়া রোডে, সেই ঘটনাতে কয়েক দফাতে মোট 23 জনকে পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার করেছিল, যার মধ্যে 17 জনকে আজ আদালতে পেশ করা হলে, আলিপুর আদালতে পেশ করা হলে আদালতের তরফ থেকে শর্ত সাপেক্ষে এই 17 জনের জামিন মঞ্জুর হয়েছে ইতিমধ্যেই। এবং সেক্ষেত্রে আজকে সরকারি আইনজীবীর তরফ থেকে এদের জামিনের বিরোধিতা করা হয়, এমনকি জেল হেফাজতে পাঠানোর আবেদনও জানানো হয়েছিল। পাল্টা অভিযুক্তদের তরফের আইনজীবীরা তাদের জামিনের সপক্ষে সওয়াল করেন, এবং সেই জামিন কিন্তু ইতিমধ্যেই হয়েছে। এবং যেটা দেখতেই পাচ্ছ যে কোর্ট লকআপ রয়েছে, সেই কোর্ট লকআপের বাইরে এদের যারা আত্মীয় পরিজন বা ঘনিষ্ঠরা রয়েছেন তারা অপেক্ষায় রয়েছেন, এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যে শর্ত সাপেক্ষে ইতিমধ্যে আদালত জামিন মঞ্জুর করেছে, যে প্রত্যেকের 2,500 টাকা করে 5,000 টাকার ব্যক্তিগত বন্ড, এবং তার পাশাপাশি আগামী 3 মাস একদিন অন্তর একদিন তদন্তকারী অফিসারের কাছে গিয়ে হাজিরা দিতে হবে, এমনকি টিআই প্যারেড যখন হবে তখনও কিন্তু এদেরকে উপস্থিত থাকতে হবে। সেই সমস্ত শর্তেই এদের জামিন মঞ্জুর হয়েছে। কিন্তু এখানে আরো যে বিষয়টা আদালতে শুনে নেব আমরা, আইনজীবীরা ঠিক কি বলছেন তারা।
রাউন্ডে জামিন হলো, যেটা হচ্ছে ম্যাক্সিমাম যারা অভিযুক্ত ছিল তাদের পজিশন থেকে কোনো কিছুই রিকভারি হয়নি। তারা পুলিশ কাস্টাডিতে যথেষ্ট অপরচুনিটি পেয়েছিল, কিন্তু তদন্তের গতানুগতির দেখে পুলিশের তদন্ত দেখার পরে মহামান্য আদালতের মনে হয়েছে যে এদেরকে আর কাস্টাডি রাখার কোনো উপযুক্ত কারণ নেই, তাই তাদেরকে শর্ত সাপেক্ষ জামিন দিয়েছে। আপনারা শুনলেন সেখানে আইনজীবীরা তারা কি বললো। ইতিমধ্যেই 17 জন জামিনে মুক্তি পেয়ে গিয়েছে। এখনো পর্যন্ত সোনাপাপ্পু সে অধরা। অ্যাসিস্ট্যান্ট এডিটর টিভি9 বাংলার তন্ময় প্রামাণিক রয়েছেন আমার সঙ্গে। তন্ময়, ঠিক এই বিষয়টা, একদিকে কৃষ্ণনগরে যেখানে একজন মহৎ কাজ করে মরণোত্তর চক্ষুদান করেছে নিজের মায় করে তিনি জেলে চলে গেলেন, পুলিশের অতি সক্রিয়তা। আর এখানে কাকুলিয়ায় বোমাগুলির ঘটনা প্রকাশ্যে হলো, যে মূল অভিযুক্ত সোনাপাপ্পু তার এখনো কোনো হদিশ নেই। এখানে কিন্তু পুলিশের চরিত্র বলো বা ভূমিকা বলো, যেভাবেই বলো না কেন, সেটা স্পষ্ট হচ্ছে কোথাও, এবং প্রশ্ন উঠছে, বিতর্ক তৈরি হচ্ছে। তুমি যদি শেখ শাহজাহানকে দেখো, যারা সন্দেশখালী নিয়ে বিতর্ক তৈরি ছিল, তাকে গ্রেপ্তার করার পর পুলিশ যেন স্যালুটটা শুধু বাকি রেখেছিল, তাকে নিয়ে কোর্টে তোলা হলো। এক ছবি। 2 নম্বর ছবি যদি তুমি দেখো, 2 দিন আগে লাথি মেরে একজন বৃদ্ধকে মেরে ফেলার অভিযোগ উঠেছিল তৃণমূলের একজন কাউন্সিলর তথা আইনজীবী নেতার বিরুদ্ধে, রবীন ভট্টাচার্য, উত্তর দমদমে, উত্তর ব্যারাকপুরে। তাকে কিন্তু যখন কোর্টে তোলা হচ্ছে তখন একেবারে এসকর্ট করে ঘিরে নিয়ে আলাদা করে কোর্টে তোলা হচ্ছে। অর্থাৎ এখানে অদ্ভুতভাবে যারা প্রমাণ সহ হচ্ছে যে অভিযুক্ত, তাদেরকে করে তুলছে বা পুলিশ সেই ব্যবহার করছে। আর আমির চাঁদকে আমরা দেখলাম হাতে হ্যান্ডকাপ পরিয়ে তাকে জেলে ইয়ে থেকে নামানো হলো, ভ্যান থেকে নামানো হলো, কোর্টে তোলা হলো, কোর্ট থেকে ভ্যানে তোলা হলো, যেখানে পুলিশ তদন্ত ছাড়াই এমন একটা কাণ্ড ঘটিয়ে বসলো। হাতে কাগজ থাকা সত্ত্বেও সেই কাগজ প্রথম দিন কোর্টে জমা না করে আজকে কোর্টে জমা করলো এবং তারপর তার জামিন হয়ে গেল। অন্যদিকে কাকুলিয়া তুমি যে প্রশ্ন তুলছো, সেখানে সোনাপাপ্পু এখনো পর্যন্ত অধরা। অর্থাৎ শাসকের সঙ্গে যদি তাদের ছোঁয়া থাকে, তাদের সঙ্গে ওঠা বসা থাকে, বা তাদের সঙ্গে একটা রিলেশন থাকে, তাহলে কোথাও পুলিশ তাদেরকে এড়িয়ে চলছে বা অন্যরকম একটা সম্মান দিয়ে চলছে, এমন অভিযোগগুলো বারবার উঠছে। এখানেও কিন্তু পুলিশের ভূমিকাটা একেবারে পরপর যদি ছবিগুলো দেখি, তাহলে সেই পুলিশের ভূমিকাটা প্রকাশ হচ্ছে যে শুধুমাত্র এই কোতোয়ালি থানা কৃষ্ণনগর সে যেন একটা অন্য ভূমিকা পালন করলো। কারণ প্রশ্ন উঠেছিল যেটা, যে এখানে এই যে আমির চাঁদ, সে আমির চাঁদের ভাই, সে আজকে বলছে পুলিশ কি করেছে আমি জানি না, দাদা ভালো কাজ করেছে, আমার মায়ের চোখ দিয়ে 2টো মানুষ দেখতে পাচ্ছে, আমাকে দিয়ে কি লিখিয়ে নেওয়া হয়েছিল তাও জানি না, বলেছিল তাই লিখে দেওয়া হয়েছিল, সবটাই পুলিশের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আর এই কোতোয়ালি থানার আইসি যিনি প্রেস মিট করে দাবি করেছিলেন কেন গ্রেপ্তার করা হয়েছে, এখানে আরো একটা বিষয় নজর আনার, যে অ্যাডিশনাল পুলিশ সুপার তিনি বলছেন পড়শিদের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার, আর কোতোয়ালি থানার আইসি বলছিলেন যে তার পরিবারের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার। অর্থাৎ সেখানে দুই পুলিশ কর্তার মধ্যেই একটা বক্তব্য অসঙ্গতি আমরা দেখতে পাচ্ছি। তন্ময়, ইতিমধ্যে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ বাবু, একদিকে কৃষ্ণনগর, অপরদিকে কাকুলিয়া, একদিকে একজন সমাজকর্মীকে অতি সক্রিয়তা দেখিয়ে ধরে নিয়ে গেল পুলিশ, গ্রেফতার করলো তার পরিবারের 5 জন সহ, অপরদিকে একজন গুন্ডা সোনাপাপ্পু মূল অভিযুক্ত, অথচ তার এখনো কোনো হদিশই পাচ্ছে না পুলিশ। আপনার প্রতিক্রিয়া চাইব। এই তুমি দেখুন, একটা কথা হচ্ছে যে সোনাপাপ্পু আজকের গুন্ডা নয়, অনেক দিনের গুন্ডা। দীপকের গাড়ি তো সোনাপাপ্পু আজকের গুন্ডা নয়, অনেক দিনের গুন্ডা, নাম্বার 1। নাম্বার 2, অরাজনৈতিক নেতৃত্বকে বুঝতে হবে যে যারা এই রকম ক্রিমিনাল কাজের অ্যাক্টিভিটিতে থাকে তারা বেসিক্যালি তাদের সমর্থক হয় না। তারা ক্রিমিনালরা সবসময় চায় সরকারি দলের সাথে থাকতে, ঠিক সেইভাবেই সরকারি দলের সাথে উনি আসছেন এবং সবসময় এটাই থাকে। 34 বছর যখন সিপিএম এর জমানায় ছিল বামফ্রন্টের, তখনও এটাই ছিল যে অ্যান্টি সোশ্যাল ক্রিমিনালস তারা চাইতো সরকারি দলের সাথে থাকার জন্য। রাজনৈতিক নেতৃবৃন্দকে বুঝতে হবে, রাজনৈতিক নেতাদের যে সাধারণভাবে তারা যেন ক্রিমিনালদের সাহায্য, ক্রিমিনালদের যদি এইভাবে ওঠাই করে, উপরের দিকে উঠতে সাহায্য করে, তাহলে কিন্তু সাধারণের যে সুরক্ষা, সেই সুরক্ষা কিন্তু শেষ হয়ে যাবে। এবং সাধারণভাবে বুঝতে হবে যে আমাদের পলিটিক্যাল পার্টি কিংবা যাই হচ্ছে, সবচেয়ে বড় ভাগ হচ্ছে দেশ এবং নাগরিক। এই নাগরিকদের সুরক্ষা যদি না থাকে, তাহলে কিসের রাজনীতি আর কিসের পলিটিক্স। সুতরাং আমার নিজস্ব ধারণা, যদি রাজনীতিবিদরা একত্রভাবে যদি এদেরকে ডিনাই করে যে না তোমরা ভাই অ্যান্টি সোশ্যাল, তোমরা ক্রিমিনাল, তোমাদের কোনো জাত নেই, সুতরাং তোমরা ত্যায্য করো, ত্যায্য হয়ে যাও, কিংবা তাদেরকে না পাত্তা দেওয়া, না নিয়ে যাওয়া, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো থাকবে না। যতদিন ধরবে না তো, সোনা ভোট লুট করে।
ভোট বালাই, ভোটের জন্য, কারণ রাসবিহারী, কসবা এইসব জায়গায় সোনাপাপু বহু বুথ লুট করে, স্বাভাবিকভাবে ওকে লাইসেন্স দিয়ে রেখেছে। আমরা কয়েকদিনের মধ্যেই ডিসি সাউথের অফিস অনুপম ভট্টাচার্য জেলা সভাপতি ডাকবেন, আমি থাকব। আমাদের ঘোষণাই আছে যে থানা করেছি, এরপরে ডিসি সাউথ করব, পরীক্ষার পরে মাইক চালু হলে লালবাজার অভিযান হবে। আগের ঘটনার উল্লেখ করতে গিয়ে আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় সন্দেশখালী শাহজাহানের কথা বলছিল না, আমি ভাঙড়ের শাহজাহানের হদিস দেবো আপনাদের। সেও রীতিমতো ত্রাস, মাইক্রো অবজারভারকে গিয়ে বলছেন এত সবকিছু খতিয়ে দেখার কি দরকার, নথি যাচাই কিসের, পাশ করিয়ে দিন, রিভিউ হলে দেখে নেব। কে এত ক্ষমতাবান যে রিভিউ হলে নির্বাচন কমিশনের কাজ সেগুলো সে দেখে নেবে? আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শ্রাবন্তী। শ্রাবন্তী, এত সাহস হয় কি করে যে মাইক্রো অবজারভারকে হুমকি দিচ্ছে, আবার বলছে রিভিউ হলে সে দেখে নেবে? আসলে গোটা ঘটনাটার একটু ব্যাখ্যা করি। ভাঙড় একের এই ঘটনা, যেখানে মাইক্রো অবজারভার তারা কাজ করছিলেন, তাদেরকে ডেকে পাঠানো হয় ব্লক অফিসে, এবং সেখানে এই শাহজাহান তিনি রীতিমতো হুমকি দিয়ে বলেন, বিশেষভাবে উল্লেখ করেন যে কোন কোন ফর্মগুলিকে তিনি রিভিউয়ের জন্য পাঠিয়েছেন, এবং তার বক্তব্য যে এত কিছু দেখার কিসের প্রয়োজনীয়তা রয়েছে, রিভিউ করার প্রয়োজনীয়তা নেই, সবাইকে পাশ করিয়ে দিন। কে বলেছে এত কিছু দেখতে? শুধুমাত্র এখানেই শেষ নয়, এসডিও ভাঙড় তিনি একটি হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন, তার বক্তব্য বেশি রিভিউ করার প্রয়োজনীয়তা নেই, দ্রুততার সাথে সবাইকে পাশ করিয়ে দিতে হবে। এখানেই শেষ নয়, বিডিও তিনি পরের দিন ডেকে পাঠান, একটি বিশেষভাবে বৈঠক করা হয়, এবং সেখানে এই বৈঠকের মাধ্যমে সবাইকে এই গোটা বিষয়টাকে আরেকবার সতর্ক করিয়ে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো শর্মিষ্ঠা, মাইক্রো অবজারভাররা কি কাজ করছেন, কাকে সার্টিফিকেট, কার সার্টিফিকেট অ্যালাউ করছেন, কার সার্টিফিকেটটা ধন্দ প্রকাশ করে চিঠি লিখে কমিশনকে জানাচ্ছেন, এটা ওই ব্লক অফিসের একজনের পক্ষে জানা কিভাবে সম্ভব? তৃণমূল কংগ্রেসের নেতা তাকে ডেকে হুমকি দিচ্ছেন। মাইক্রো অবজারভাররা তারা চিঠি লিখে জানিয়েছেন কমিশনের দপ্তরে যে তারা এই মুহূর্তে ওখানেই রয়েছেন, মানে যে সমস্ত গেস্ট হাউসে তারা রয়েছেন তারা রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন। শ্রাবন্তী, তুমি সঙ্গে দেখো, নিরাপত্তাহীনতায় ভুগছেন এই মুহূর্তে মাইক্রো অবজারভার। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ দা, ভাঙড়ের স্ট্রংম্যান বলা হয় নাকি শাহজাহান মোল্লাকে, সে বলছে পাশ করিয়ে দিতে, কোনো নথি যাচাই এত কি দরকার? এ তো 12টি রাজ্যে এসআইআর চলছে, শুধুমাত্র যত গোলমাল এই পশ্চিমবঙ্গে। কারণ পশ্চিমবঙ্গের বর্তমান সরকার চাইছেই না যে সঠিকভাবে সঠিক ভোটারদের নাম ভোটার তালিকায় থাক, বুথ থেকে ভূত বাদ যাক। যখন নির্বাচন কমিশন এই কাজ করতে চাইছে তখন এদের আসলে আস্ফালন দেখা যাচ্ছে। কারণ জানেই যে ভোটার তালিকা শুদ্ধ হওয়া মানেই নির্বাচন কমিশনের এই কাজ যদি শুদ্ধভাবে হয় তাহলে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরবে না। কিন্তু এর মধ্যে 58 লক্ষ লোকের নাম বাদ গেছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি, আনম্যাপ ভোটারদের মধ্যে থেকে শুনানিতে না হাজির হওয়া মানুষের সংখ্যা আরো অন্তত পক্ষে 12-13 লাখ। তো সব মিলিয়ে যখন এরপর কাগজ দেখাতে পারবে না, নথি দেখাতে পারবে না, এরকম মানুষদের নথি বাদ যাবে, নিশ্চিতভাবে জেনে থাকুন যে আমরা ভোটার তালিকা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের অসহযোগিতা, উস্কানির জন্য নির্বাচন কমিশন পুরোপুরি শুদ্ধিকরণ করতে পারছে না। কিন্তু এর 50% যদি শুদ্ধিকরণ হয় তাহলেও তৃণমূল কংগ্রেস আর ক্ষমতায় ফিরছে না। ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। মাইক্রো অবজারভারকে হুমকি দিচ্ছেন ভাঙড় 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শাহজাহান মোল্লা। শাহজাহান মোল্লাকে ভাঙড়ের স্ট্রংম্যান বলে উল্লেখ করে রোল অবজারভারদের কাছে অভিযোগ জানিয়েছেন মাইক্রো অবজারভাররা, যা তারা এখন যে সমস্ত গেস্ট হাউসে রয়েছেন সেখানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান মোল্লা সে মাইক্রো অবজারভারদের গিয়ে হুমকি দিচ্ছেন রীতিমতো, এত নথি যাচাই দরকার কি, পাশ করিয়ে দিন। প্রথমেই বলে রাখি যে মাইক্রো অবজারভার আমি জানি না কমপ্লেন করেছে কিনা, কোথায়, যদি করে থাকে তার নামটা আমরা জানতে চাইছি, এবং যে হোয়াটসঅ্যাপে তার সঙ্গে আমার এক্সপিরিয়েন্স হয়েছে সেই অথেন্টিকটা আমি জানতে চাইছি ওদের কাছে। যে এরকম মিথ্যে কথা বলে, এরকম বাজে ভুল মিথ্যে কথা বলে আসলে এরা এসআইআর কে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে। আমি চ্যালেঞ্জ করছি এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি।
দেখুন, ভোটের বাংলায় ভোট ঘোষণার আগে বলাই যায় যে ভবানীপুর হচ্ছে হটস্পট, আর সেখানে একাধিক কাণ্ড তো ঘটেই চলেছে। এই যেমন সেদিন সেখানে বিজেপির পতাকা পোড়ানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, এবং এ নিয়ে শুভেন্দু অধিকারী বড় আন্দোলন করবেন, কিন্তু সেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর। লালবাজার অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। কোনো লাভ হবে না। পুরুলিয়ায় 9-0 হবে, পুরুলিয়ায় 9-0 হবে, হারবেন। পুরুলিয়া মুর্শিদাবাদ নয়, ওখানে হিন্দু এবং আদিবাসীদের সংখ্যা 90% বেশি। কোনো সনাতনীরা এই ধুলিয়ান শামশেরগঞ্জ দেখার পরে আর পলায়ন হোক চায় না। 11তে এসে এই মুখ্যমন্ত্রী টাটাকে তাড়িয়েছে, 16তে এসে চাকরি বেঁচেছে, 26-এ যদি জিতে আসে তাহলে হিন্দু শূন্য করবে। ভোটমুখী বঙ্গ আর এই বিধানসভা নির্বাচনে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আহ্বান জানিয়েছেন যারা প্রকৃত হিন্দু তারা ভোট দিন এবং 250 সিটে তারা এবার বিজেপিকে জিতিয়ে আনুন। তার পাশাপাশি হুমায়ুন কবিরকে নিয়েও কি হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা, শোনাই আপনাদের। 250 সিটে বিজেপিকে জেতান, হিন্দুদের জেতান। মুসলমান মুখ্যমন্ত্রী আটকানোর জন্য সব সিটে বিজেপিকে জেতান। তৃণমূলে সিপিএমের সেকুলার হিন্দুদের জেতাবেন না। প্রকৃত হিন্দুদের জেতাতে গেলে ওইসব ধানাই প্যানাই না করে সরাসরি পদ্মফুলের প্রার্থীদের জেতান। আমরা হুমায়ুন কবিরের মুসলমান মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নই রেখে দেব, আর বাবরের নাম নিশান মুছার কাজ আমরা ভারতীয় জনতা। দেখুন, এবারে আপনাদেরকে একটা বক্তব্য শোনাই। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, সেই ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি রীতিমতো হুঙ্কার দিচ্ছেন। তিনি বলছেন রক্তগঙ্গা বইলেও এবারে নাকি বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি, হুঙ্কার দিয়েছেন তিনি। এবং তার পাল্টা কুণাল ঘোষ তিনিও কি বলছেন শোনাবো আপনাদের। রক্তগঙ্গা বয়ে যাক আর মহাসাগর বয়ে যাক, পশ্চিমবঙ্গের মানুষের বাঁধের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। মানুষ নামবে রাস্তায়, ওনাকে চিরতরে বিদায় না, শুধু ওনার পার্টিটাই থাকবে না। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব যে কথাগুলো বলেছেন, ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে, একদম ঠিক বলেছেন। সেই কারণেই তাকে মাঝপথে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তো ওনার অপদার্থতা নিয়ে যে ধৈর্যের বাঁধ ভেঙেছে এটা তো পরিষ্কার ছিল। কোনোদিন ঢেন্ডরে পিটিনি। আমি সরকারে আসার পর সমস্ত ত্রিপুরার ভাতাগুলি একযোগে 2000 টাকা করেছি। তো ওনার স্বভাব এগুলো করা। বিজেপির সরকার আসার পর নরেন্দ্র মোদীর যা আছে তার প্লাস হবে, ডাবল ইঞ্জিনের সরকার তো ডাবলই হবে। উনি ত্রিপুরায় বিরোধীদের উপর দমন পীড়ন, হিংসা, গোলমাল, উস্কানিমূলক মনোভাব এগুলো তো দেখিয়ে এসছেন বিপ্লব বাবু। তো তাকে তিনি আগে প্রথম বলুন যে তাকে কেন পুরো টার্মটা পর্যন্ত মুখ্যমন্ত্রিত্ব করতে দেয়নি। আপনাকেই মশাই সরিয়ে দিয়েছে, আপনি এখানে এসে বড় বড় কথা বলছেন।